হ্যালো সবাইকে, এটা হলো বাস্তব সংখ্যার পার্ট 2। এই ভিডিওতে আমরা অম্লত সংখ্যার যে প্রপার্টিজ গুলো আছে সেগুলোর ব্যাপারে একটু কথাবার্তা বলবো এবং তার পাশাপাশি পৌনঃপুনিকের যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে এই ভিডিওতে আমরা একটু বিস্তারিত আলাপ করার চেষ্টা করছি। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমরা চলেন অম্লত সংখ্যার যে উদাহরণ আছে সেগুলোর ব্যাপারে একটু কথা বলি। মৌলিক সংখ্যার বর্গমূল সবসময় অম্লত সংখ্যা হয়। মৌলিক সংখ্যা কোনগুলা সেটার ব্যাপারে আপনারা জানেন আশা করি। সেটা হলো যদি আমরা বলি √2, এইটার যে ভ্যালু আমরা পাবো সেটা একটা অম্লত সংখ্যা হবে। একইভাবে √3 যদি হয় সেটার ভ্যালুও একটা অম্লত সংখ্যা হবে। সেম ভাবে √7, এই সবকিছুই আসলে অম্লত সংখ্যার অন্তর্ভুক্ত। এর পরের যে পয়েন্ট আছে সেটা হলো আমরা যে পাই সম্পর্কে আমরা জানি। পাই এটা একটা অম্লত সংখ্যা এবং আরো একটা সংখ্যা আছে যেটাকে আমরা ই দিয়ে চিহ্নিত করে থাকি। এটাকে বলা হয় অয়লারের সংখ্যা বা ইউলারের সংখ্যা। তো যাই হোক না কেন, এই ই এর যে ভ্যালু সেটাও একটা অম্লত সংখ্যা। এর আগের ভিডিওতে আমরা অম্লত সংখ্যার উদাহরণগুলো বলতে ভুলে গেছিলাম, সরি ফর দ্যাট। এরপরে চলেন আমরা অম্লত সংখ্যার যে প্রপার্টিজ গুলো আছে সেগুলোর ব্যাপারে একটু আইডিয়া নেই। দুটো অম্লত সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল সবসময় অম্লত সংখ্যা নয়। তো এই জিনিসটা চলেন একটু আমরা ব্যাখ্যা সহকারে বোঝার চেষ্টা করি। তো ধরলাম যে একটা অম্লত সংখ্যা হলো √2 এবং আরো একটা অম্লত সংখ্যা হলো -√2। এই দুইটাকে যদি আমি যোগ করি তো তাহলে আমি পাবো 0। তো 0 এটা অম্লত সংখ্যা না। সেই যুক্তির অনুসারে আমরা চাইলে বলতে পারি যে দুইটা অম্লত সংখ্যার যোগফল সবসময় অম্লত সংখ্যা না। একইভাবে আমরা যদি √2 একটা অম্লত সংখ্যা চিন্তা করি এবং √2 আরো একটা অম্লত সংখ্যা চিন্তা করি এবং এই দুইটার বিয়োগফল যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি তাহলে আমরা পাবো 0। তো আমরা যেটা দেখতেছি যে দুইটা অম্লত সংখ্যার বিয়োগফলও আসলে সবসময় অম্লত সংখ্যা হয় না। একইভাবে গুণফলের কথা যদি চিন্তা করি, ধরেন √3 ইন্টু √3, তো তাহলে আমরা পাইতেছি 3। √3 একটা অম্লত সংখ্যা এবং √3 আরো একটা অম্লত সংখ্যা এবং এই দুইটার যে রেজাল্ট সেটা আমরা পাইলাম 3। এটা অম্লত সংখ্যা না, তার মানে দুইটা অম্লত সংখ্যার গুণফল সবসময় অম্লত সংখ্যা হয় না। একইভাবে ভাগফলের কথা যদি চিন্তা করি, ধরলাম √3, এটাকে আমরা √3 দিয়ে ভাগ করতেছি, তাহলে আমরা পাবো 1 অম্লত সংখ্যা না। তো সেই জন্য দুটি অম্লত সংখ্যার ভাগফল সবসময় অম্লত সংখ্যা হয় না। তারপরে যেটা বলা আছে, অম্লত সংখ্যার বর্গমূলও সাধারণত অম্লত সংখ্যা হয়। মানে হলো পাই এটা একটা অম্লত সংখ্যা, আমরা জানলাম একটু আগেই। এটাকে যদি আমরা রুট করি তো তাহলে যেই ভ্যালুটা পাবো সেটাও সাধারণত অম্লত সংখ্যা হয়। বা আমরা চাইলে বলতে পারি √2 এটার যে ভ্যালু সেটা একটা অম্লত সংখ্যা, সেটাকে যদি আমরা আবারও রুট করি তাহলে যেই ভ্যালুটা পাবো সেটাও সাধারণত অম্লত সংখ্যাই হয়। এরপর চাইলে আমরা এই টেবিলটা একটু খেয়াল করতে পারি। দেখেন, মূলদ সংখ্যার সাথে যদি আমরা অমূলদ সংখ্যা যোগ করি তো তাহলে সাধারণত ফলাফল অমূলদ সংখ্যা পাওয়া যায়। একইভাবে মূলদ সংখ্যার থেকে যদি আমরা অমূলদ সংখ্যা বিয়োগ করি তাহলেও সাধারণত অমূলদ সংখ্যা পাওয়া যায় এবং বাকি যে অংশগুলো আছে সেগুলো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং এইখানে উদাহরণগুলো আসলে দেয়া আছে এবং এইখানে আমাদের কিছু ব্যতিক্রম আছে। আমি পার্টিকুলারলি এই যে একটা ব্যতিক্রম এইটা নিয়ে একটু কথা বলতে চাই। দেখেন, আমরা যেহেতু একটু আগেই জানলাম একটা মূলদ সংখ্যার সাথে যদি আমরা একটা অমূলদ সংখ্যা যোগ করে দিই তো তাহলে আমরা যে সংখ্যাটা পাই সেটা একটা অমূলদ সংখ্যা। আবার একটা মূলদ সংখ্যার থেকে যদি আমরা অমূলদ সংখ্যা বিয়োগ করে দিই তাহলেও যে সংখ্যাটা পাওয়া যায় সেটা একটা অমূলদ সংখ্যা। তো তাহলে আমি চাইলে কিন্তু এটা বলতে পারি 5 এটা একটা মূলদ সংখ্যা, তার থেকে আমি যদি √2 মাইনাস করি তাহলে যে সংখ্যাটা আমি পাবো সেটা একটা অমূলদ সংখ্যা। তো এই যে সম্পূর্ণ সংখ্যাটা আমি পাইলাম এটা একটা অমূলদ সংখ্যা, এর সাথে আমি যদি √2 প্লাস করি, এই যে এই পুরা যে অংশটা আছে সেটা একটা অমূলদ সংখ্যা আর √2 সেটা একটা অমূলদ সংখ্যা। তো এই দুইটাকে যদি যোগ করা হয় তো তাহলে -√2 এবং +√2 কাটাকাটি যাবে, আমাদের কাছে থাকবে 5। তো 5 কিন্তু আবার একটা মূলদ সংখ্যা। তো এইখান থেকে আমরা চাইলে এটা বলতে পারি যে একটা অমূলদ সংখ্যার সাথে একটা অমূলদ সংখ্যা যদি যোগ করা হয় তো তাহলে সবসময়ই অমূলদ সংখ্যা পাওয়া যায় না, ক্ষেত্র বিশেষে আমরা মূলদ সংখ্যাও পেতে পারি। বাকি যে জিনিসগুলো আছে এইগুলা যদি আপনারা এইভাবে একটু মিলিয়ে পড়ার চেষ্টা করেন আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝে যাবেন। এই যে চার্টটা আছে এই চার্টটা আমার মনে হয় বিসিএস এর চাইতে ব্যাংকের জন্য বেশি গুরুত্বপূর্ণ। যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নিতেছেন তারা চাইলে এই চার্টটা একটু ভালোভাবে মনে রাখতে পারেন। আপনাদের জন্য ক্লিয়ার চার্টটা আমি একটু প্রোভাইড করলাম, আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা খাতায় নোট করে রাখতে পারেন। তো আমরা চলে যেতেছি আমাদের পরের যে টপিক আছে পৌনঃপুনিকের যোগ বিয়োগ গুণ এবং ভাগ সেটাতে। তো পৌনঃপুনিকের যোগ বিয়োগ গুণ এবং ভাগ এটার জন্য আমরা যদি গুণ এবং ভাগ এই পার্টটা আগে পড়ে ফেলি তাহলে আমার মনে হয় একটু সুবিধা পাবো আমরা। তো গুণ এবং ভাগ এই জিনিসটা যদি আমরা শিখতে চাই তো শুরুতে আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হলো একটা পৌনঃপুনিক সংখ্যাকে কিভাবে আমরা নরমাল ভগ্নাংশে প্রকাশ করতে পারি। সেটার জন্য আমাদের ক্লাস 9-10 এর যে বইটা আছে সেটার মধ্যে যে এতগুলা স্টেপ দেয়া আছে, তো সবগুলো আমি পড়বো না, আমি এইটাকে একটু সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করছি এবং সেটা মোটামুটি ভাবে এইরকম। আমাদের প্রথমে যেটা করতে হবে দশমিক ও পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা হয় সেটা লিখে ফেলতে হবে। তার থেকে আমরা পৌনঃপুনিক যেখান থেকে শুরু হয়েছে তার আগের সবকিছু মাইনাস করব
এবং ডিভাইডেড বাই হবে যতগুলা পৌনঃপুনিক ততগুলা 9 দিব আমরা, এবং দশমিকের পর যতগুলা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই আমাদের ততগুলা শূন্য দিতে হবে। তো এইটা একটু কমপ্লেক্স মনে হলেও আমার কাছে মনে হয় আমরা যদি দুইটা উদাহরণ দেখি তো সেক্ষেত্রে জিনিসটা কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে। তো চলেন আমরা দুইটা উদাহরণ প্র্যাকটিস করার চেষ্টা করি। আমরা চলেন একটা উদাহরণ কনসিডার করি 0.41, এটার উপর পৌনঃপুনিক এবং এটার উপর পৌনঃপুনিক। তো এইখানে আমাদের কি করতে হবে, প্রথমে দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা হয় সেটা লিখে ফেলতে হবে। তো তাহলে দশমিক এবং পৌনঃপুনিক যদি আমি এখান থেকে উঠাই দিই তো তাহলে আমার কাছে থাকে 41। এইখান থেকে আমি মাইনাস করব পৌনঃপুনিক যেখান থেকে শুরু হয়েছে তার আগের সবকিছু। তো পৌনঃপুনিক আমি দেখতেছি 4 থেকে স্টার্ট হয়েছে, তো 4 এর আগে কোনো সংখ্যা আমার কাছে নাই, বা আমি চাইলে এখানে একটা শূন্য চিন্তা করতে পারি। তো এখান থেকে আমরা শূন্যটা মাইনাস করলাম। ডিভাইডেড বাই কি করতে হবে, যতগুলা পৌনঃপুনিক আছে ততগুলা 9 আমাদেরকে দিতে হবে। তো এখানে আমরা দেখতেছি একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে এবং আরো একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তার মানে এইটার জন্য আমরা দিব একটা 9, এবং এই যে একটা পৌনঃপুনিক এইটার জন্য দিব আরো একটা 9। তো শেষ পর্যন্ত আমাদের কাছে যেটা থাকে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো এইখানে আমরা লিখলাম 41 এবং এখানে 99, এবং এইখানে যেহেতু আমরা এটাকে সিম্পলিফাই করতে পারতেছি না, মানে হলো উপর নিচে কাটাকাটি করতে পারতেছি না, তো তাহলে এইটাই হবে আমাদের সঠিক উত্তর। আমরা চলেন আরো একটা উদাহরণ কনসিডার করি। ধরলাম 3.04623, এবং এইখানে 6 এর উপর পৌনঃপুনিক আছে এবং 3 এর উপর পৌনঃপুনিক আছে। তো এইখানে আমাদের একটা জিনিস যেটা মনে রাখতে হবে, এই যে 6 এর উপরে যে পৌনঃপুনিক আছে এবং 3 এর উপর যে পৌনঃপুনিক আছে, এই 2 এর উপরে যে পৌনঃপুনিক দেয়া নাই, তারপরেও এই 2 কে আমাদের আবৃত অংশের মধ্যেই চিন্তা করতে হবে। যদি কখনো আমরা এরকম দেখি 4.24936, তো এই 4 এর উপর পৌনঃপুনিক থাকলো এবং এই 6 এর উপর পৌনঃপুনিক থাকলো, এই যে 9 এবং 3 এর উপরে যে পৌনঃপুনিক নাই, এটা না দেয়া থাকলেও আমাদেরকে এই দুইটাকে পৌনঃপুনিক ধরেই আসলে হিসাবটা করতে হবে। তো সেই রেসপেক্টে আমরা চাইলে বলতে পারি এই যে আবৃত দশমিক ভগ্নাংশটা আমাদের কাছে আছে সেটার 3টা সংখ্যার উপর মূলত পৌনঃপুনিক আছে। তো এখন আমরা চলেন উপরের যে নিয়মটা আমরা দেখলাম সেই নিয়ম অনুসারে এই জিনিসটাকে সাজানোর চেষ্টা করি। তো প্রথমে আমরা যেটা করব, দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটা লিখে ফেলবো। তো তাহলে আমরা পাই 30462 এইখান থেকে আমরা মাইনাস করব পৌনঃপুনিক যেখান থেকে শুরু হয়েছে তার আগের সবকিছু। তো আমরা দেখতেছি এই 6 এর থেকে মূলত পৌনঃপুনিকটা শুরু হয়েছে, তার আগে যে সংখ্যাটা আমরা পাইতেছি সেটা হলো 304। তাহলে আমরা মাইনাস করলাম 304 ডিভাইডেড বাই যতগুলা পৌনঃপুনিক আছে ততগুলা 9। তো তাহলে আমরা একটু আগেই আসলে আলোচনাটা করলাম যে এইখানে যদিও আমরা দেখতেছি দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, কিন্তু আমাদের চিন্তা করতে হবে এখানে 3টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে। প্রথমটা এবং শেষেরটাতে যদি পৌনঃপুনিক থাকে, মাঝখানে কোনো সংখ্যার উপর যদি পৌনঃপুনিক নাও থাকে, তারপরেও আমাদেরকে চিন্তা করতে হবে ওই সংখ্যাগুলো পৌনঃপুনিকেরই অংশ। তো সেই রেসপেক্টে আমরা দেখতেছি এইখানে 1টা 2টা এবং 3টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তাহলে আমরা দিব 3টা 9। এরপরে কি বলা আছে, এই যে দশমিকের পর, তো তাহলে এই যে এখান থেকে দশমিক স্টার্ট হয়েছে, তারপর যতগুলা সংখ্যার উপর পৌনঃপুনিক নেই, কতগুলা সংখ্যার উপর পৌনঃপুনিক নেই আমরা দেখতেছি এই যে 0 এবং 4 এই দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, ততগুলা শূন্য দিতে হবে। তো তাহলে দুইটা সংখ্যার উপর যেহেতু পৌনঃপুনিক নাই, তো তাহলে আমরা দিব 2টা শূন্য। এখন এইটাকে যদি আমরা হিসাব করি তাহলে যেটা পাবো সেটাই হবে আমাদের উত্তর। তো এই বিয়োগটা যদি আমরা করি তাহলে আমরা যে রেজাল্টটা পাই সেটা হলো 304319 ডিভাইডেড বাই কি থাকবে, যা আছে তাই থাকবে 99900। তো যেহেতু এখানে আমরা আর কাটাকাটি করতে পারতেছি না, তো তাহলে এইটাই হবে আমাদের উত্তর। আশা করি পৌনঃপুনিক থেকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে যেতে পারি সেই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার। পৌনঃপুনিকের গুণ এবং ভাগের যে সেক্টরটা আছে সেখানে আমরা প্রথমে গুণ সম্পর্কে জানবো এবং তারপর ভাগ সম্পর্কে জানবো। তো যখন আপনি পৌনঃপুনিককে কিভাবে নর্মাল ভগ্নাংশে কনভার্ট করতে হয় সেটা শিখে গেছেন, তখন গুণ এবং ভাগ জিনিসটা আসলে ওরকম ডিফিকাল্ট কোনো কিছু না। যেমন ধরেন এই যে উদাহরণ 16 যে আছে, এটা আমি বইয়ের উদাহরণ থেকে আমি পিক করছি। তো চলেন আমরা দেখি কিভাবে করতে হয় আর কি। প্রথমে আমাদের কাছে যে গুণগুলো থাকবে বা গুণের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে আমরা নর্মাল ভগ্নাংশে কনভার্ট করব। তো এখানে আছে 2.5 এবং এখানে আমরা দেখতেছি যে এখানে কোনো পৌনঃপুনিক নাই, তো তাহলে এটাকে আমরা নর্মাল যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো এখানে আমরা লিখবো 25 এবং এই যে দশমিক, এটার জন্য একটা 1 এবং দশমিকের পর যতগুলো সংখ্যা আছে তার জন্য একটা করে শূন্য। ওকে, তো তারপরে এখানে গুণ আসলো, এখানে আমরা দেখতেছি পৌনঃপুনিক আছে। তো পৌনঃপুনিককে কিভাবে নর্মাল ভগ্নাংশে প্রকাশ করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আগেই কথা বলছি। তো আমাদের যেটা করতে হয় সেটা হলো, মানে আমি আবারও একটু রিপিট করতেছি আপনাদের জন্য, 435 এখান থেকে আমরা মাইনাস করব পৌনঃপুনিক যেখান থেকে স্টার্ট হয়েছে। আমি দেখতেছি যে 5 এইখানে পৌনঃপুনিক আছে, এর আগের যা কিছু আছে সবকিছু আমরা মাইনাস করব।
তাহলে এখানে হবে 43 ডিভাইডেড বাই যতগুলা পৌনঃপুনিক আছে একটাই পৌনঃপুনিক আছে তার জন্য একটা 9 এবং দশমিকের পর যতগুলা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই তার জন্য একটা করে 0 ইনটু এই যে সংখ্যাটা আছে এটার জন্য আমরা সিমিলার ওয়েতে করব তাহলে হবে 1 2 3 4 এখান থেকে মাইনাস করব আমরা 12 ডিভাইডেড বাই আমরা দেখতেছি দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে তাহলে দুইটা 9 আর একটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই দশমিকের পর তো তাহলে এখানে হবে একটা 0 এর পরের কাজ আসলে খুবই ইজি এবং সেইটুকু আমার মনে হয় না আপনাদেরকে করে দিতে হবে এখান থেকে এটা মাইনাস করবেন এই যে অংশটা আছে এখানে মাইনাস করার পর যেটা হবে সেটা লিখবেন এবং সিম্পলিফাই করার যে ব্যাপারটা সেটা আমার মনে হয় ব্যাখ্যা করার কোনো দরকার নেই সিম্পলিফাই করার পর যেটা হবে সেটাই উত্তর এরপরে চলেন আমরা ভাগ এটা দেখি এটাও আসলে গুণের মতোই তো প্রথমে আমরা চলেন সংখ্যা যেটা আছে সেটা লিখি এখানকার কাজও আসলে সিমিলার আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো এই যে অংশটা আছে সেটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করব তাহলে 2 2 7 1 8 মাইনাস হবে 2 ডিভাইডেড বাই হবে যতগুলা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে ততগুলা 9 মানে দশমিকের পর একই কথা আমি বারবার বলতেছি যাতে আপনাদের মনে থাকে এবং এই জিনিসটা আপনারা ভুল না করেন আর কি আমরা কিন্তু এই জিনিসটা জানছি প্রথম সংখ্যার উপরে যদি পৌনঃপুনিক থাকে এবং শেষ সংখ্যার উপর যদি পৌনঃপুনিক থাকে মাঝখানের গুলার উপর পৌনঃপুনিক না থাকলেও সেগুলোর উপরে পৌনঃপুনিক আছে ধরে নিয়েই আমাদের আসলে কাজটা করতে হয় তো তাহলে এখানে আমরা দেখতেছি আমাদের মোট 4টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে তো তাহলে আমরা দিব 4টা 9 এবং দশমিকের পর এরকম কোনো সংখ্যা নাই যেটার উপর পৌনঃপুনিক নাই সো এখানে আমাদের শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরে আসলো ভাগ এখানকার কাজও আসলে সিমিলার 1912 মাইনাস হলো 19 ডিভাইডেড বাই হবে 99 আর দশমিকের পর আমরা দেখতেছি যে 9 এর উপর পৌনঃপুনিক নাই সো একটা শূন্য এরপর এখানে হবে 22716 এই যে 2 মাইনাস করার কারণে এখানে 9999 ভাগের পরিবর্তে আমরা দিব গুণ 990 এটা উপরে চলে যাবে এবং এখান থেকে আমরা 19 মাইনাস করব এখানে হবে 1893 এরপরের কাজ ইজি এখানে আপনারা আগের অঙ্কের মতোই আর কি সিম্পলিফাই করবেন সিম্পলিফাই করার পর যে অ্যান্সার হবে সেটা হবে এটার ভাগফল এখন আমরা চলেন পৌনঃপুনিকের যোগ এবং বিয়োগ সম্পর্কে ধারণা লাভ করি সেটার জন্য আমরা একটা উদাহরণ সিলেক্ট করছি আর কি এটাও বইয়েরই উদাহরণ তো এটার জন্য আমাদের যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো হলো প্রথমত আমাদের আবৃত অংশ এবং অনাবৃত অংশ সমান বানাতে হবে প্রত্যেকটা সংখ্যার জন্য তো সেটার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হলো দেখেন এইখানে আমাদের দশমিকের পর এইখানে আবৃত অংশ আছে হলো 2টা এইখানেও আবৃত অংশ আছে 2টা এবং এইখানে আমরা দেখতেছি আবৃত অংশ আছে হলো 3টা তো তাহলে প্রত্যেকটা সংখ্যার জন্য আমাদের আবৃত অংশ হবে এই যে 2 2 এবং 3 এগুলা লসাগুর সমান তো তাহলে আমাদের আবৃত অংশ হবে 2 2 এবং 3 এর লসাগু হলো 6 তাহলে 6টা সংখ্যা থাকবে আমাদের আবৃতর মধ্যে এরপর আমরা চলেন দেখি যে অনাবৃত অংশ কয়টা আছে প্রথম যে সংখ্যাটা আছে সেখানে আমাদের অনাবৃত কোনো সংখ্যা নাই দশমিকের পরে 2টা সংখ্যা আছে 2টাই আবৃতর মধ্যে আছে এখানে আমরা দেখতেছি একটা অনাবৃত সংখ্যা আছে এই যে 1 এবং এখানে আমরা দেখতেছি যে 2টা অনাবৃত সংখ্যা আছে মানে হলো 2 তো তাহলে আমাদের প্রত্যেকটা সংখ্যার মধ্যে অনাবৃত অঙ্কের পরিমাণ হবে এই যে 1 এবং 2 এর লসাগুর সমান তো তার মানে 2টা হবে আমাদের অনাবৃত অঙ্কের সংখ্যা তো তাহলে মোট কয়টা সংখ্যা হলো আমরা 2টা পাবো অনাবৃত অংশের সংখ্যা এবং এই যে 6 আছে 6টা পাবো আমরা আবৃত অঙ্কের সংখ্যা তো তাহলে দশমিকের পরে আমাদের মোট 8টা সংখ্যা দরকার হইতেছে তো আমরা চলেন এই যে 3.98 এবং এই দুইটার উপর যে পৌনঃপুনিক আছে এইটাকে আমরা ওইভাবে একটু লেখার চেষ্টা করি মানে হলো 3.89 এই যে পৌনঃপুনিক এইটার মানে কি এটার মানে হলো 3.898989 এরকম ভাবে আসতেছে তো তাহলে আমরা 3.89898989 তো তাহলে মোট 8টা আমরা লিখে ফেললাম এইখানেও আমরা সেম কাজ করব দেখেন এখানে আছে 2.178 এই দুইটার উপর পৌনঃপুনিক এটাকে আমরা কিভাবে লিখতে পারি 2.1 আর 78 যেহেতু রিপিট হইতেছে তো তাহলে 78 এবং তারপরে আরো একটা 7 এটার পরে আরো 8 আসবে তারপরের সংখ্যা কি আছে 5.897 তো তারপরে সংখ্যা আছে এটা তো এইখানে আমরা যেটা করতে পারি সেটা হলো 5.89798 তো এখন দেখেন আমাদের আবৃত অংশে অঙ্ক কয়টা হবার কথা ছিল 6টা আর অনাবৃত অংশে অঙ্ক কয়টা হবার কথা ছিল 2টা তো তাহলে আমরা চলেন এই যে 2টা আছে এই 2টাকে আমরা অনাবৃত অংশে রাখলাম এইটা এবং এইটার উপরে যদি আমরা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিই তো তাহলে আমরা দেখতেছি যে এখানে 6টা অঙ্ক আবৃত অংশের মধ্যে চলে আসলো একইভাবে সেম কাজ আমরা এখানেও করব এবং সেম কাজ
এখানেও করব। এখানে আরো একটা জিনিস যেটা আমাদের করতে হয় সেটা হলো মানে মোট তো 8টা সংখ্যা আমাদের থাকবে, এরপরেও আমরা 2টা সংখ্যা এখানে এক্সট্রা লিখবো। দেখেন এই যে 7 আছে এখানে, 7-এর পরে কত আসার কথা? 8 আসার কথা, তো তারপরে আরো একটা 7 আসার কথা, আর এইটার মধ্যে আমাদের 7, 9, 8 এইটা রিপিট হইতেছে। তো তাহলে এখানে আমি 8 পর্যন্ত লিখছি, তো তারপরে একটা 7 আসবে, তারপর একটা 9 আসবে। তো এখন এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে যদি আপনি সিম্পল যোগের নিয়মে যোগ করেন তো তাহলেই আপনি যোগফল পেয়ে যাবেন। তো এইখানে 2টা সংখ্যা এক্সট্রা লেখার পিছনে যে রিজন সেটা হলো যেহেতু এই সংখ্যাটা একটা অসীম দশমিক সংখ্যা, তার মানে অসীম দূর থেকে আসলে এটা যোগ হয়ে হয়ে সামনের দিকে আসবে, এবং অসীম দূর থেকে যোগ হয়ে হয়ে সামনের দিকে যদি আসতে থাকে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ওই যে ক্যারি করার যে ব্যাপারটা, হাতে থাকার যে ব্যাপারটা সেটা হইতে পারে। তো আমাদের হাতে কোনো কিছু থাকলো কিনা সেই জিনিসটা চেক করার জন্যই মূলত এই যে 2টা সংখ্যা আমাদের এক্সট্রা লিখতে হয়। তো এখন এটা যদি আপনি যোগ করেন তো তাহলেই আপনি পেয়ে যাবেন আপনার যোগফল কত, এবং যোগ আমার মনে হয় না আপনাদেরকে শিখা দেওয়ার দরকার আছে। এবং অ্যান্সারের থেকে আমাদের এই যে পরের এইখানে যে যোগফলটা আমরা পাবো, এই যে এই 2টাকে যোগ করার পরে যেটা হবে সেটা আমাদের অ্যান্সারের থেকে বাদ যাবে। আমরা এই যে অংশটুকু আছে সেইটুকুর যে যোগফল সেইটুকুই আমরা আর কি রাখবো। লেটস সে এইখানে আমরা পাইলাম একটা এক্স যে কোনো একটা সংখ্যা পাইলাম, এই বরাবর আমরা ওয়াই যে কোনো একটা সংখ্যা পাইলাম, এইখানে আমরা এ বি কিছু একটা সংখ্যা পাইলাম। তো তাহলে এই যে যেই সোজা সোজা আপনার পৌনঃপুনিক আছে এই ওয়াইয়ের উপরে পৌনঃপুনিক আসবে, এবং এই বরাবর একটা পৌনঃপুনিক আছে এই বরাবর আপনার একটা পৌনঃপুনিক আসবে। তো এইটাই হবে আর কি আপনার অ্যান্সার। এবং বিয়োগের ক্ষেত্রেও আমাদের আসলে সেম নিয়মই ফলো করতে হবে। এটা নিয়ে আমার মনে হয় না আর কথা বলানোর কোনো দরকার আছে। এইটা ছাড়াও আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা সেটা হলো মৌলিক সংখ্যা, এবং এই সেক্টর থেকেই পিএসসির চাকরি পরীক্ষায় সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন আসতে দেখা যায়। তো মৌলিক সংখ্যার থেকে যে কোশ্চেনগুলো আসতে দেখা যায় সেগুলো হলো মোটামুটি ভাবে এরকম যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে, এবং অনেক সময় দেখা যায় 10 থেকে 30 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলোর যোগফল কত হবে, এই ধরনের কোশ্চেন আর কি দেয়। তো প্রশ্নকর্তা যখন এই ধরনের কোশ্চেন দেন তিনি কিন্তু নিজেও জানেন যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার মোটামুটি 95% পরীক্ষার্থীরাই সঠিক উত্তর দিবে। তারপরেও দেওয়ার পেছনে যে রিজন সেটা হলো আপনি পরীক্ষা হলে যখন 10 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বাছাই করবেন তো সেখানে আপনার মোটামুটি 1 মিনিটের মতো সময় নষ্ট হবে, এবং সেগুলো যখন যোগ করবেন তখন কমপক্ষে আপনার 40 সেকেন্ডের মতো সময় নষ্ট হবে। এবং এই যে 1 মিনিট সময় যে আপনি নষ্ট করবেন এখানে এমনও হইতে পারে যে তার থেকেও বেশি সময় নষ্ট হইতেছে, কারণ এগুলো বাছাই করার সময় আপনি একটু সতর্কতা অবলম্বন করবেন। মূলত এই ধরনের প্রশ্ন দেওয়ার পিছনে যে উদ্দেশ্য সেটা হলো সময় নষ্ট করা। তো এখন আমরা এটার ব্যাপারে যেই সতর্কতা অবলম্বন করতে পারি সেটা হলো আপনি আগের থেকেই যদি এই জিনিসগুলো সম্পর্কে জানেন, মানে হলো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে সেই জিনিসগুলো একটু আপনি বাসায় জেনে ফেললেন, এবং 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো আছে, তারপর 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো আছে, এই জিনিসগুলো যদি আপনি একটু আগেই বাছাই করেন তো সেক্ষেত্রে আপনার হিসাব করতে একটু সুবিধা হবে। এবং সবচেয়ে বেস্ট যেটা হয় ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সময় আমরা যেটা করছিলাম সেটা হলো ফোন নাম্বারের মতো মুখস্থ করে ফেলছিলাম আর কি, যে 1 থেকে 10 পর্যন্ত লেটসে 4টা আছে, তারপরে 10 থেকে 20 পর্যন্ত আছে হলো 3টা, মানে 3টা এটা কম বেশি হইতে পারে, আমি জাস্ট বলতেছি আর কি, অনেক আগে মুখস্থ করছিলাম সেটা আর এখন মনে নেই। তো এইভাবে ফোন নাম্বারের মতো মুখস্থ করে ফেলছিলাম, এবং 4টা সংখ্যা কি কি আছে সেই জিনিসগুলো আমরা আর কি মনে রাখছিলাম সেই সময়। তো এই কাজটা আপনারা একটু করতে পারেন। আবার অনেক সময় এইভাবে বলে লেটসে 143 এই সংখ্যাটা মৌলিক নাকি যৌগিক সেটা আর কি চেক করতে বলে। তো এইটা করার যে ট্রিক্স সেটা হলো আপনি এই 143-এর আশেপাশের কোনো একটা সংখ্যা চিন্তা করবেন যেটাকে রুট করা যায়। যেমন ধরেন 143-এর আশেপাশের একটা সংখ্যা যদি আমি বলি যে 144, এটাকে আমি চাইলে রুট করতে পারবো। এটা রুট করলে কত হবে? 12 হবে। 12-র নিচের যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলা দিয়ে আপনি এটাকে ভাগ করার চেষ্টা করবেন, দেখবেন যে ভাগ যাইতেছে কিনা। 12-র চাইতে ছোট মৌলিক সংখ্যা কি কি হইতে পারে? 11 হইতে পারে, 7 হইতে পারে, 5 হইতে পারে, 3 হইতে পারে, 2 হইতে পারে। তো আপনি দেখবেন যে 11 দিয়ে এই সংখ্যাটাকে আপনি ভাগ করতে পারতেছেন কিনা, 7 দিয়ে আপনি ভাগ করতে পারতেছেন কিনা, 5 দিয়ে ভাগ করতে পারতেছেন কিনা, বা 3, 2 এগুলো দিয়ে ভাগ করা যায় কিনা। যদি ভাগ করা যায় তাহলে তো যৌগিক, আর যদি ভাগ করা না যায় তো সেক্ষেত্রে মৌলিক হবে। তো এইটাও কিন্তু আসলে একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই কারণেই সাধারণত আমি এরকম বলি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা যেগুলো আছে সেগুলো আপনি একটু মাথা রাখার চেষ্টা করেন। যদি আরো বেশি সম্ভব হয় তো তাহলে 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো আছে সেগুলোর ব্যাপারে একটু ভালো আইডিয়া নেওয়ার চেষ্টা করেন, যাতে পরীক্ষা হলে আপনি একটু তাড়াতাড়ি এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারেন। এবং এই যে ভাগ করার ক্ষেত্রেও আমাদের একটা জিনিস আছে সেটাকে আমরা বলি ডিভাইজিবিলিটি রুলস। তো ডিভাইজিবিলিটি রুলস যে জিনিসটা সেটা আবার একটু বড় আইডিয়া। পিএসসির চাকরি পরীক্ষায় ডিভাইজিবিলিটি রুলস থেকে খুব বেশি একটা প্রশ্ন এরকম আসতে দেখা যায় না। ডিভাইজিবিলিটি রুলস থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসতে দেখা গেছে
আইবিএ ডিপার্টমেন্ট যে পরীক্ষাগুলো নেয় সেগুলোর ক্ষেত্রে। তো আমি চাইতেছি আমাদের এই পিএসসি বেসড যে জব এক্সামগুলো আছে সেগুলোর প্রিপারেশন যখন আমাদের নেওয়া মোটামুটি আর কি শেষ হবে, মানে প্রিপারেশন নেওয়া শেষ হওয়া বলতে আমি আসলে বোঝানোর চেষ্টা করতেছি আমার তো উদ্দেশ্য হলো আপনাদেরকে একটা হাইওয়ে পর্যন্ত পৌঁছায় দেয়া, তাই না? তো হাইওয়ে পর্যন্ত পৌঁছায় গেছেন বলে যখন আমি মনে করব যে এই ভিডিওগুলো কেউ একজন যদি দেখে তো সেক্ষেত্রে তার পক্ষে পরবর্তী যে রাস্তাটা আছে সেগুলা অতিক্রম করা সম্ভব। তো এরপর আমরা হয়তো আইবিএ বেসড যে জব এক্সামগুলো আছে সেগুলোর জন্য ভিডিও আনা স্টার্ট করব। তো সেইখানে আমরা ডিভাইজিবিলিটি রুলস এর ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা করব। তো এর যে পরের ভিডিওটা হবে সেই ভিডিওতে আমরা বাস্তব সংখ্যা রিলেটেড যে কোশ্চেনগুলা বিগত সালগুলাতে আসছে সেগুলোর সলিউশন দেখানোর চেষ্টা করব। সেই প্রশ্নগুলো আমরা খুঁজতেছি এবং প্রশ্নের স্লাইডগুলো রেডি হইতে যদি দেরি হয় তো সেক্ষেত্রে এরকম হইতে পারে যে অন্য অধ্যায়ের আলাপ আলোচনা আমরা শুরু করে দিতে পারি। তো যদি এরকম হয় যে আপনি দেখলেন যে প্রশ্নের সলিউশন আসার আগেই অন্য অধ্যায়ের আলাপ আলোচনা শুরু হয়ে গেছে, তো সেক্ষেত্রে আসলে হতাশ হওয়ার কিছু নাই, আমরা প্রশ্নের সলিউশন আপনাদেরকে দেখাবো। তো সেটা হয়তো কিছুদিন পরে আসবে। এবং এর ভাগে আরো একটা জিনিস আমার মনে হয় আপনাদেরকে রিমাইন্ডার দেওয়া দরকার, সেটা হলো অনেক সময় অনেকেই এরকম ভাবে চিন্তা করেন যে একটা কোশ্চেনের জন্য আমি এত পড়াশোনা করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলতে চাই, এই ধারণাটা ঠিক বা এটা চাইলে এইভাবে চিন্তা করা যাইতে পারে, কিন্তু ব্যাপারটা হলো যেই ছোট জিনিসটা কখনো আসে নাই কিন্তু একবার আসছে এবং সেই ছোট জিনিসটা আপনি খুব অল্প সময়ের মধ্যেই চাইলে সলভ করে ফেলতে পারবেন, সেই জিনিসটা আমার মনে হয় শেখা দরকার। যদি কখনো এরকম হয় যে কোনো একটা জিনিস আপনার আগে কখনো আসে নাই কিন্তু এইবার প্রথম আসছে, সেই জিনিসটা সলভ করার জন্য আপনাকে অনেক বেশি টাইম স্পেন্ড করা লাগতেছে, লেটস সে 5-6 ঘন্টা সময় আপনাকে হয়তো রিসার্চ করতে হবে, সেই জিনিসটা আপনি চাইলে ছেড়ে দিতে পারেন। কিন্তু পৌনঃপুনিকের যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলো খুবই সিম্পল এবং এই জিনিসগুলো আসলে যদি আপনি মোটামুটি 20 মিনিটের মতো টাইম স্পেন্ড করেন তো তাহলেই আপনার পক্ষে এই জিনিসগুলো শেখা সম্ভব। তো সেই জন্য আসলে মূলত এই সেক্টরটা আমি একটু কভার করার চেষ্টা করলাম। তো এই ছিল আজকের মতো ভিডিও। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।